আসসালামু আলাইকুম। লুকিং ফর জিএসটি এই সিরিজটার আজকে আমাদের দ্বিতীয় এপিসোড এবং দ্বিতীয় এপিসোডে আমি তোমাদেরকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনটা দেখাবো। তো আগের এপিসোডে আমি তোমাদেরকে গুণগত রসায়নটা দেখিয়েছি, এখন আমরা মৌলের পর্যাবৃত্তটা দেখব এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং আমি এই সিরিজে তোমাদেরকে বিগত বছরের গুচ্ছের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখাবো এবং এখান থেকে তুমি ইনশাল্লাহ গুচ্ছতে ভালো পরিমাণে কমন পাবা এবং তোমার মেইন কথা হচ্ছে কি তোমার ওই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ভালো পরিমাণে এখান থেকে এই একটা ভিডিও থেকে তুমি ইনশাল্লাহ ক্লিয়ার করতে পারবা। ঠিক আছে সবাই? তাহলে দেখো আমাদের লুকিং ফর জিএসটি এপিসোড 1, সরি এখানে ভুল দেওয়া আছে, এটা এপিসোড 2 হবে এবং চ্যাপ্টারের নামটা নেম প্লেটে ভুল দেওয়া আছে। এখানে কি হবে? মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এরপর যেটা বলা আছে আমাদের গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সে 599 টাকা এবং আমাদের গুচ্ছ এক্সাম ব্যাচে কিন্তু 299 টাকা ভর্তি হতে পারবা এবং নিশ্চিতভাবে বলতে পারি সারা বাংলাদেশে ইনশাল্লাহ গুচ্ছের জন্য যদি কোনো বেস্ট একটা ব্যাচ থাকে সেটা হচ্ছে আমাদের রিস্টার্ট 2.1, যেটা আমাদের লঞ্চ করা হয়েছে এবং খুবই অল্প ফিতে পূর্ণাঙ্গ কোর্স 599 এবং এক্সাম বেস 299 টাকায় কিন্তু এনরোল করতে পারবে। একদম গুচ্ছের যে প্রথম হয়েছে বিগত বছরে সেও কিন্তু তোমাদের মেন্টর হিসেবে এই কোর্সে তোমরা পাচ্ছ। ওকে, আমরা মেইন পড়ায় ফিরে যাই। দেখো প্রথমে দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে আমাদের 23-24 সেশনের একটা কোশ্চেন, কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম? খুবই কমন একটা কোশ্চেন, আমরা এটা অলরেডি অন্যান্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং এ পড়ছি। এই কোয়েশ্চনটা কিন্তু আবার সিলেট বোর্ড 2015, দিনাজপুর বোর্ড 2016-তে আসছে। তাহলে আমরা আরেকটা জিনিস বুঝলাম যে তোমার অ্যাডমিশনে কিন্তু বোর্ডের কোয়েশ্চনও কমন আসে। ওকে, সো আমরা এই কোয়েশ্চনটাতে যাওয়ার আগে আমরা একটু এক্সপ্লেন করে নিই। নরমালি মনে রাখবা যাদের সংকরণ হচ্ছে কি এসপি, তাদের মধ্যে কোণ থাকে হচ্ছে কত ডিগ্রি? 120 ডিগ্রি। যাদের হচ্ছে ভাইয়া এসপি টু তাদের ক্ষেত্রে কোণ থাকে হচ্ছে তোমার কত ডিগ্রি? 120 ডিগ্রি। যাদের সংকরণ হচ্ছে তোমার কি নরমালি এসপি3, তাদের কোণ থাকবে কত ডিগ্রি? 109.5 ডিগ্রি। তবে তার মধ্যে কিছু ব্যতিক্রম আছে, তার মধ্যে কিছু হচ্ছে তোমার কি ব্যতিক্রম থাকে। সো আমরা চলো একটু ব্যতিক্রম গুলা দেখে ফেলি। তো ব্যতিক্রমের মধ্যে যেমন আমরা যদি দেখি অ্যামোনিয়ার কত ডিগ্রি? 107 ডিগ্রি। এছাড়া নাইট্রোজেন ক্লোরাইড যেটা আছে সেটারও কিন্তু 107 ডিগ্রি থাকে। এরপর যদি আমরা দেখি পানির ক্ষেত্রে হচ্ছে কত? 104.5 ডিগ্রি। এরপর আমরা মনে রাখবো কি ফসফোরিয়া PH3, যেটার ক্ষেত্রে হচ্ছে তোমার কত ডিগ্রি? 94 ডিগ্রি, কোথাও 93 ডিগ্রি দেওয়া থাকে। এরপর আসে কি হাইড্রোজেন সালফাইড, যেটা সবচেয়ে কম, কোথাও হচ্ছে কি না, কোথাও হচ্ছে তোমার 90 ডিগ্রি, আবার কোথাও বলা থাকে 92 ডিগ্রি, মানে এরকমই 90 ডিগ্রি বা 92 ডিগ্রি এর মাঝামাঝি থাকে এবং এটা হচ্ছে কি সব থেকে কম বন্ধন কোণ। আরেকটু মনে রাখবো অ্যামোনিয়াম প্লাস, মানে কি অ্যামোনিয়াম আয়ন যেটা আছে এটা কিন্তু আবার 109.5 ডিগ্রি, এটা কিন্তু আবার ব্যতিক্রম না। এগুলা ছাড়া বাকিগুলা সব কিন্তু sp3 সংকরণ হলে 109.5 ডিগ্রি। সো আমাদের যে কোয়েশ্চেনটা ছিল এখানে কোনটা হবে? এটার কত? 107 ডিগ্রি, এটার কত? 94 ডিগ্রি, পানির কত? 104.5 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? আমাদের ডি হচ্ছে। হাইড্রোজেন সালফাইড হচ্ছে কি সবচেয়ে কম বন্ধন কোণ। এরকম কোয়েশ্চেন আসলে তোমরা যদি অপশনে হাইড্রোজেন সালফাইড দেখো আগেই দাগায় ফেলবা। ঠিক আছে? সো আমরা এই বন্ধন কোণগুলো মনে রাখলে আমাদের কিন্তু এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। পরের কোয়েশ্চেন আসো, কোন আয়নটির আকার সবচেয়ে ছোট? দেখো আয়নের আকারের ক্ষেত্রে মনে রাখবা একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামোর গঠন সাপেক্ষে, একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠন সাপেক্ষে, নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠন সাপেক্ষে। তো একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠন কেন বললাম এটা তোমরা বুঝবা আর একটু পরে। দেখো একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠন সাপেক্ষে পজিটিভ চার্জ বাড়লে, পজিটিভ চার্জ যত বাড়বে আকার তত কি হবে? ছোট হবে। পজিটিভ চার্জ বাড়লে আকার কি হবে? ছোট হবে। আবার নেগেটিভ চার্জ বাড়লে আকার কি হবে? বড় হবে। এটা হচ্ছে মেইন থিওরিটা। পজিটিভ বাড়লে আকার ছোট, নেগেটিভ বাড়লে আকারটা হচ্ছে কি তোমার বড় হবে। এটা কিন্তু একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠন সাপেক্ষে। এখন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া সোডিয়াম প্লাস বড় নাকি ক্যালসিয়াম 2 প্লাস বড়, এখন আমি যদি তোমাকে উপরের কথাটা না বলতাম যে একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো গঠন সাপেক্ষে, তখন তুমি বলতে কি এটা ক্যালসিয়াম 2 প্লাস বড়, সরি এখানে বলতে গেলে সোডিয়াম প্লাস বড়, কারণ এখানে পজিটিভ চার্জটা কম। বাট আদৌতে কি তোমার এখানে ক্যালসিয়াম 2 প্লাসটা বড়, কারণ সোডিয়াম এখানে কার কাঠামো গঠন করতেছে? সে নিয়নের কাঠামো গঠন করতেছে। আর ক্যালসিয়াম 2 প্লাস এখানে সে কার কাঠামো গঠন করে? আর্গনের কাঠামো গঠন করে। অলরেডি তার একটা কি শক্তি স্তর বেশি, তার মানে এটা অলরেডি কিন্তু বড়। বুঝছো? সো আমরা সবসময় কিন্তু চার্জ দেখবো না, আমাদেরকে দেখতে হবে একই নিশ্চয় গেছে কাঠামো গঠন করছে কিনা। সো আমাদের বলা আছে এখানে সবচেয়ে ছোট কোনটা। তাহলে দেখো এরা সবাই কিন্তু কার কাঠামো গঠন করতেছে? এরা সবাই নিয়নের কাঠামো গঠন করতেছে। তো যেহেতু নিয়নের কাঠামো গঠন করতেছে, তো আমার দেখতে হবে এদের মধ্যে কার পজিটিভ চার্জ বেশি। সো এর পজিটিভ চার্জ হচ্ছে কি বেশি, তার মানে এটার আকার সবচেয়ে ছোট। এখন যদি বলা হয়তো যে ভাইয়া সবচেয়ে বড় কারটা, তাহলে এটা হচ্ছে কি সব থেকে বড় আকার, কারণ আমরা কি বলছিলাম যে নেগেটিভ চার্জ যত বেশি হবে তার আকার কি হচ্ছে? সব থেকে বড় হচ্ছে। আর নরমালি
একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমার নর্মাল থিওরি। সো আমি মনে করি পরমাণুর আকার সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন তোমাদের আসলে তোমরা একদম ইজিলি অ্যান্সার করতে পারবা। এখন আসো ভাইয়া এই কোয়েশ্চেনটার মাধ্যমে, এখন যে কোয়েশ্চেনটা এটার মাধ্যমে আমরা সম্পূর্ণ সংকরণটা ক্লিয়ার করবো। দেখো ACl5 এর জ্যামিতিক আকৃতি কোনটি? ওকে, বলা আছে কি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 15। তার মানে 15 মানে কি আমরা বলতে পারি কি ফসফরাস। সো আমাদেরকে মেইনলি ফসফরাস পেন্টাক্লোরাইডের আকৃতি বের করতে হবে। এখন আমার এটা আকৃতি বের করতে গেলে আমাকে জানতে হবে কি এটার সংকরণটা কি হয়। তো তোমরা সংকরণটা হচ্ছে কি একদম শর্টকাটে মনে রাখবা যে তোমার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কি 285, এটা তার মানে লাস্ট কক্ষপথ আছে 5টা। ক্লোরিনের ক্ষেত্রে দেখো 287, সর্বশেষ কক্ষপথ কয়টা 7টা। তাহলে আমি যদি এদের যোগফলটা নির্ণয় করি তাহলে কত আসতেছে আমার 5। ফসফরাস কয়টা? একটা। তারপর ক্লোরিন কয়টা আমার এখানে 7টা, ক্লোরিন কয়টা 5টা। তাহলে আমার এখানে আলটিমেটলি আসতেছে কত? এখানে 40 আসতেছে। এখন এই যে ভ্যালুটা এটা যদি 2 এর চেয়ে বড় হয় এবং 8 এর সমান বা ছোট হয় তখন আমি এটাকে 2 দিয়ে ভাগ করব। আবার যদি তোমার 8 এর চেয়ে বড় হয় 56 এর সমান বা ছোট হয় তখন আমি এটাকে ভাগ করব কি দিয়ে? 8 দিয়ে ভাগ করব। এখন আমার এটা কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা 8 এর চেয়ে বড় কিন্তু 56 এর চেয়ে ছোট। তাহলে আমি এটাকে যদি 8 দিয়ে ভাগ করি 40 ভাগ 8, তাহলে আমার কত আসতেছে? 5 8 40 আসতেছে। আমার কি আসতেছে এখানে? 5 8 40 আসতেছে। এখন এই 5 জিনিসটাকে আমরা মনে রাখবো sp। sp তে সংকরিত অরবিটাল কয়টা? এখানে s এবং p কত? 2। তারপর sp2 এখানে কত আসতেছে? আমার 3 আসতেছে, যোগ করবা p দুইটা s একটা। sp3 এখানে আমার কত আসতেছে? আমার 4 আসতেছে। sp3d এখানে কত আসতেছে আমার? বলো তো দেখি, 5 আসতেছে। তারপর আসো sp3d2 এখানে কত আসতেছে? আমার 6 আসতেছে। sp3d3 এখানে আমার কত আসতেছে? 7 আসতেছে। সো আমার এখানে ভ্যালুটা কত পেলাম? 5 পাইলাম। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি এটা কত আমার আসতেছে? কত? এখানে sp3d আসতেছে। এখন কথা হচ্ছে ভাইয়া আকৃতি কিভাবে মনে রাখবো? চলো আমরা আকৃতি দেখাই। সো আমরা একটু মুছে নেই। তাহলে আমি এখানে সংকরণটা কত পাইলাম? sp3d পাইলাম। এখন আকৃতির ক্ষেত্রে মনে রাখবো ভাইয়া, যদি sp সংকরণ পাও তাহলে হচ্ছে কি ভাইয়া সরল রৈখিক। তাহলে কি মনে রাখবো আমরা? sp3 মানে কি এখানে মনে রাখবো কি আমরা এটা সরল রৈখিক। sp3 মানে কি সরল রৈখিক হচ্ছে, বুঝছো? sp2 এখানে কি দুইটা না? sp2 এখানে কি 2 আর 1 3, তাই না? তাহলে আমরা এটাকে মনে রাখবো কি আমরা এখানে মনে রাখবো হচ্ছে কি আমরা ত্রিকোণাকার। আমরা কি মনে রাখবো? আমরা এটা ত্রিভুজাকার, বুঝছো? এটা আমরা মনে রাখবো কি ত্রিভুজ 3 না, তার মানে কি এটা আমরা ত্রিভুজ আকৃতি মনে রাখবো, বুঝছো? আচ্ছা sp3d সরি sp3 মানে কি 3 আর 1 4, 4 মানে কি টেট্রাহেড্রাল। তাহলে আমরা বলতে পারতেছি 4 মানে হচ্ছে তোমার কি টেট্রাহেড্রাল, অথবা আমরা বলতে পারি কি এটাকে চতুস্থলকীয়। কি মনে রাখতে পারি আমরা এটাকে? চতুস্থলকীয়। দেখো কত সহজ। তার মানে sp মানে কি সরল রৈখিক। sp মানে হচ্ছে কি সরল রৈখিক। sp2 2 আর 1 3, তার মানে কি এটা ত্রিভুজ। sp3 3 আর 1 4, তার মানে কি 4 মানে কি টেট্রাহেড্রাল বা চতুস্থলকীয়। তারপর আসো sp3d এখানে কয়টা আছে? 3 আর 1 4 আর 1 5 5, 5 মানে কি 5 এর পর পিরামিড। তাহলে কি পিরামিড হবে? এটা ত্রিভুজাকার পিরামিড হবে। কি আকৃতির পিরামিড? ত্রিভুজাকার পিরামিড হচ্ছে, বুঝছি সবাই? এটা কি হচ্ছে? ত্রিভুজাকার পিরামিড কিন্তু এখানে হচ্ছে। তারপর আসো 6 যখন আসবে sp3d2 3 আর 2 5 আর 1 6, তার মানে এটা বলতে পারি কি 6 মানে কি ষড়ভুজাকার, অথবা আমরা বলতে পারি কি এটাকে অষ্টতলিকীয় বলতে পারি, অষ্টতলকীয় বলতে পারি। সো এটা কিন্তু আমরা বলতে পারি। এরপর লাস্টে যেটা আছে আমাদের sp3d3 এটাকে আমরা বলতে পারি 7 না, এটা লাস্টে আমরা বলতে পারি কি এটাকে বর্গাকার বা পঞ্চভুজাকার পিরামিড, বুঝছো? সো আমরা এই জিনিসটা খুব সহজে মনে রাখতে পারতেছি না, একদম সহজ না ভাইয়া, ট্রিক্স এর মাধ্যমে। সো আমরা দেখো sp3d ত্রিভুজাকার পিরামিড, তাহলে আমাদের কি আসতেছে এখানে? ত্রিভুজাকার পিরামিড। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে তো আমার ত্রিভুজাকার পিরামিড দেওয়া নাই। সো আমরা এখানে যেটা বলতে পারি ত্রিভুজাকার পিরামিড বলতে পারি, এটাকে আমরা আবার বলতে পারি ত্রিকোণাকার দ্বিপিরামিড বলতে পারি। তার মানে কি আমার অ্যান্সারটা কত এখানে? ত্রিকোণাকার দ্বিপিরামিড হচ্ছে। সো বুঝছো সংকরণ থেকে আমরা এই জিনিসটা কিভাবে মনে রাখতে পারি? আমি তোমাদেরকে এখানে সংকরণ শিখাইলাম, আকৃতিও শিখাইলাম, আগের একটা কোশ্চেন আমরা কোনগুলো শিখাই ফেলাম। তো সংকরণ কভার একটা কোশ্চেন নিশ্চিত। ওকে, আচ্ছা তারপর চলো ভাইয়ারা এইভাবে তোমাদেরকে পড়াবো, বুঝছো? ট্রিক্স জানবা আর পড়বা, ট্রিক্স জানবা আর কি করবা? পড়বা। এরপর দেখো কি বলা আছে, কোনটি অম্লধর্মী অক্সাইড নয়? আমরা মনে রাখবো অক্সাইডের ক্ষেত্রে অম্লধর্মী অক্সাইড মানে কি ভাইয়া? অধাতুর অক্সাইড। কি কার অক্সাইড? অধাতুর অক্সাইডকে বলা হচ্ছে কি আমাদের অম্লধর্মী অক্সাইড।
সো দেখো সালফার ডাইঅক্সাইড অধাতুর অক্সাইড অম্লধর্মী অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড অধাতুর অক্সাইড অম্লধর্মী অক্সাইড। আচ্ছা N2O5 এটা অধাতুর অক্সাইড, এটা মানে কি আমরা অম্লধর্মী অক্সাইড বলতে পারি। তাহলে এইটাকে কেন আমরা অম্লধর্মী অক্সাইড বলতে পারি না? এখন আসো আমাদের শর্ট ট্রিক্সটা হচ্ছে, দেখো তুমি যদি কোথাও ডানে একটি অক্সিজেন, ডানে কি একটি অক্সিজেন, মনে রাখবা ডান পাশে হচ্ছে তোমার কি একটি অক্সিজেন, একটি মাত্র অক্সিজেন, শর্তটা মনে রাখো। কিন্তু বামে থাকবে কি, বামে অধাতু, ডানে একটি মাত্র অক্সিজেন, বামে অধাতু, তাহলে সেটাকে আমরা বলবো কি নিরপেক্ষ অক্সাইড। কিভাবে পাইলাম দেখো, এই যে এখানে একটা অক্সিজেন, বামে কি অধাতু, সো আমাদের এটা কি নিরপেক্ষ অক্সাইড। যেমন আমাদের কি N2O, যেমন আমাদের কার্বন মনোক্সাইড, ডানে অধাতু, ডানে একটি মাত্র অক্সিজেন, বামে কি অধাতু, বুঝছো? মানে একটা অক্সিজেন থাকলে হয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো নিরপেক্ষ অক্সাইড আমরা বলতে পারি। এছাড়া আমরা বলতে পারি কি NO নাইট্রাস অক্সাইড, এটা কি ডানে অধাতু না, ডানে একটা অক্সিজেন না, বামে কি অধাতু, অধাতু যে কয়টা থাকতে পারে, বা ডানে যদি একটা অক্সিজেন থাকে তাহলে সেটা নিরপেক্ষ অক্সাইড, মনে থাকবে। আচ্ছা এরপর মনে রাখবা, আমরা যদি বলি যে পলি অক্সাইড কোনগুলা, মনে রাখবা পলি অক্সাইড, পলি অক্সাইড, পলি অক্সাইড হচ্ছে যেমন ধরো আমরা যদি ধরি যে এখানে তোমার আমরা কি বলতে পারি, ধরো PbO2, এখানে যেখানে মনে রাখবা অক্সিজেন বেশি থাকবে, যেখানে অক্সিজেন বেশি, যেখানে অক্সিজেন ধাতুর তুলনায় বেশি, অর্থাৎ দেখো এখানে ধাতু কয়টা আছে, একটা, অক্সিজেন আছে দুইটা, তার মানে এগুলো হচ্ছে কি পলি অক্সাইড। আর তবে পলি অক্সাইডের ক্ষেত্রে কিন্তু এখানে N দেওয়া থাকে। সাব অক্সাইড যদি হইতো, সাব অক্সাইড, তাহলে কি বলতাম যে Pb2O, যেখানে হচ্ছে কি সাব মানে কি সাবডেট, সাবডেটে মানুষের অধিকার কম থাকে, তার মানে কি যেখানে অক্সিজেন কম কিন্তু ধাতু বেশি থাকবে, এখানে ধাতু দুইটা অক্সিজেন একটা, তার মানে কি এটা হচ্ছে সাব অক্সাইড। পার অক্সাইড কি, যেখানে অক্সিজেনের জারণ মান কি হয় -1 হয়, যেমন আমরা বলতে পারি কি H2O2, যেমন আমরা বলতে পারি কি Na2O2, অক্সিজেনের জারণ মান -1 হইতে হবে। সুপার অক্সাইড কি, যেখানে হচ্ছে কি তোমার অক্সিজেনের জারণ মান হচ্ছে তোমার গিয়ে -1/2, সেগুলো সুপার অক্সাইড। সো আমি আশা করি তোমাদেরকে আমি অক্সাইডের ভিডিও দেওয়া আছে, বাট এখানে যেহেতু আমাদের লুকিং ফর জিএসটি, সো আমি শর্টকাটে বুঝাই দিলাম। আর উভধর্মী অক্সাইডগুলো দেখাই একটু, উভধর্মীটা দেখাইলে তোমাদের মেইনলি কমনটা আসতে পারে, উভধর্মীটা বেশি আসে। দেখো উভধর্মী হচ্ছে, মনে রাখবা ট্রিক্স হচ্ছে উভ মানে কি দুইজন, তাই না, জান সোনা এলো, জান হচ্ছে একজন আর লেডি হচ্ছে আরেকজন, জান সোনা এলো লেডি বেরিয়ে গেল, এটা হচ্ছে কি আমাদের উভধর্মী অক্সাইড মনে রাখার ট্রিক্স। সো কিভাবে মনে রাখবো, দেখো জান, জান মানে হচ্ছে কি আমাদের জিঙ্ক অক্সাইড, তারপর সোনা, সোনা মানে কি টিনের অক্সাইড SnO2, তারপর আসো এলো, এলো মানে কি অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, লেডি, লেডি মানে কি লেড অক্সাইড PbO2, তারপর আসো বেরিয়ে গেল, বেরিয়ে মানে কি বেরিয়াম অক্সাইড, তারপর আসো গেল, গেল মানে কি গ্যালিয়াম অক্সাইড, বুঝছো? তো এই যে অক্সাইড গুলো আছে, এই যে অক্সাইড গুলো আছে, এরা সবাই হচ্ছে কিন্তু উভধর্মী অক্সাইড। তাহলে এই ট্রিক্সটা দিয়ে মনে রাখবো, আমি তোমাদেরকে অক্সাইডটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম, জান শোনা এলো লেডি বেরিয়ে গেল, শেষ। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা বেশি আসে। ওকে, এটা কিন্তু 22-23 কোশ্চেন। নেক্সট চলো, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটাল গুলো কি থাকে, পরিপূর্ণ, অর্ধপূর্ণ, আংশিক পরিপূর্ণ নাকি খালি। তাহলে মনে রাখবা অবস্থান্তর বা ট্রানজিশন এলিমেন্টস, অবস্থান্তর বা আমরা যদি বলি কি ট্রানজিশনাল এলিমেন্টস, তাহলে এরা হচ্ছে মূলত কি ডিতে যখন 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে তখন কিন্তু এরা অবস্থান্তর মৌল, বাট ডিতে যদি একটাও না থাকে তাহলে অবস্থান্তর না, ডিতে যদি 10টা থাকে তাও কিন্তু এটা অবস্থান্তর না। তাহলে মনে রাখবা ডি ব্লক কিন্তু অবস্থান্তর নয়, ডি ব্লক কিন্তু অবস্থান্তর নয়। এরকম কারা আছে, শুধুমাত্র মনে রাখবা কি স্ক্যান্ডিয়াম 3+, সাথে হচ্ছে কি জিঙ্ক 2+। দেখো এখানে কি বলছে, আমি একটু আরো ডিটেইলে পড়াই এটাকে। বলছে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ এর সুস্থিত আয়ন, সুস্থিত আয়ন মানে কি এর স্ক্যান্ডিয়াম 3+। তাহলে আমরা যদি স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি আসে 1s2 2s2 2p6 3s2 3p6। নরমালি স্ক্যান্ডিয়াম কি থাকে 4s2 3d1 এরকম থাকে না। এখন দেখো 3+ মানে কি এর 2 থেকেও মানে 4s থেকেও দুইটা চলে গেছে, 3d থেকেও চলে গেছে, তার মানে আলটিমেটলি এখানে 3p6 থাকতেছে। সো এর কিন্তু d তে কোনো ইলেকট্রন নাই। তাহলে আমরা বলতে পারতেছি কি এটা হচ্ছে তোমার ডি ব্লক ছিল কিন্তু এটা অবস্থান্তর নয়। তার মানে কি এটার ক্ষেত্রে কি থাকতেছে একদম পুরোপুরি খালি থাকতেছে, এদের ডি ব্লক ডি অরবিটালটা একদম খালি, ডি অরবিটাল মানে কি একদম ফাঁকা থাকতেছে, এইজন্য কি এটা তোমার অবস্থান্তর মৌল নয়। সিমিলারলি জিঙ্ক, তোমার জিঙ্কের ক্ষেত্রে কি হয়, তাহলে যখন আমরা জিঙ্ক 2+ এর ক্ষেত্রে ধরবো তাহলে জিঙ্ক 2+ এর মনে রাখবো কি ডি অরবিটাল হচ্ছে কি একদম ডি তে 10টা থাকে, মানে কি এটা পরিপূর্ণ থাকে। তো আমরা মনে রাখবো
ডি অরবিটাল যদি একদম শূন্য থাকে, একদম পরিপূর্ণ থাকে, তখন কিন্তু এটা অবস্থান্তর হয় না। এই জন্য জিঙ্ক কিন্তু অবস্থান্তর নয়। ক্লিয়ার? তাহলে জিঙ্কের ক্ষেত্রে বললে এখানে কি হতো, পরিপূর্ণ হইতো। ওকে, আচ্ছা। কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু? দেখো আমাদের চুম্বক ধর্মের ক্ষেত্রে মনে রাখবো, আমাদের চুম্বক, আমাদের যে তোমার চুম্বক ধর্মের ক্ষেত্রে যদি বলা হয় আমাদের চুম্বক ধর্ম, চুম্বক ধর্মের ক্ষেত্রে আমরা তিন ধরনের ধর্ম পাই। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে কি তোমার ডায়াম্যাগনেটিক, তাই না? ডায়াম্যাগনেটিক মানে কি তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা কি করে, বিকর্ষণ করে, বিকর্ষণ করে। তাহলে ডায়াম্যাগনেটিক কারা? গ্রুপ নাম্বার পর্যায় সারণীতে গ্রুপ 1, গ্রুপ 2 এবং কি ডি ব্লক থেকে আসে কি জিঙ্ক। তাহলে পর্যায় সারণীর গ্রুপ 1, গ্রুপ 2 এবং ডি ব্লকের জিঙ্ক, এরা সবাই হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক, বুঝছো? তারপর সব প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটটা যেটা করে তোমার, এটা করে কি আংশিক আকর্ষণ করে। এটা কি করে, আকর্ষণ করে। তবে কি করতেছে এটা ভাইয়া, আংশিক আকর্ষণ কিন্তু করতেছে। তাহলে আমরা কি মনে রাখবো, পি ব্লক এবং কি ডি ব্লক, পি ব্লক এবং ডি ব্লক এরা সবাই হচ্ছে কি প্যারাম্যাগনেটিক, অর্থাৎ আংশিক আকর্ষণ করতেছে। এখন আসো ফেরোম্যাগনেটিক কোনগুলা। ফেরো মানে হচ্ছে মনে রাখবা যারা তীব্রভাবে আকর্ষণ করে, তীব্রভাবে আকর্ষণ করে। তাহলে আমরা ফেরোম্যাগনেটিক মূলত কি আমরা তিনটা ধাতুকে পাচ্ছি। একটা হচ্ছে তোমার আয়রন, আর একটা হচ্ছে তোমার কি আয়রন, কোবাল্ট, নিকেল। কি মনে রাখবো আমরা, আয়রন, কোবাল্ট এবং কি নিকেল। আয়রন, কোবাল্ট, নিকেল। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, নিকেলটা দেওয়া আছে, জিএসটি 22-23 কোশ্চেন। সো আমরা মনে রাখবো কি কারা ফেরোম্যাগনেটিক, যারা হচ্ছে কি আয়রন, কোবাল্ট এবং নিকেল, এরা হচ্ছে তোমার কি ফেরোম্যাগনেটিক, বুঝছি? তাহলে এরা ফেরোম্যাগনেটিক, পি ব্লক এবং ডি ব্লক হচ্ছে কি প্যারাম্যাগনেটিক, এবং গ্রুপ 1, গ্রুপ 2 সাথে হচ্ছে তোমার কি জিঙ্ক, এরা হচ্ছে তোমার কি ডায়াম্যাগনেটিক বা বিকর্ষণ করে। ক্লিয়ার? আমরা চুম্বক ধর্ম ক্লিয়ার করলাম। পরে আসো, আধুনিক পর্যায় সারণীতে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিম্নে কোনটি সংখ্যার ভিত্তিতে আবর্তিত? ইজি কোশ্চেন 22-23 আসছিল, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ঠিক আছে? এবং এই পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণীতে কার ভূমিকা বেশি ছিল? বোরের ভূমিকা বেশি ছিল। প্রথম পর্যায় সারণীটা কার ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণী ছিল। আর এখন যে পর্যায় সারণীটা চলছে সেটা কি তোমার ইউপেক অনুসারে আধুনিকতম পর্যায় সারণী, যেখানে 118টা মৌল, বাট রিসেন্টলি কিন্তু আরেকটা মৌল সম্ভবত হার্ভার্ডের থেকে আবিষ্কার হয়েছে, 119তম মৌল কিন্তু চলে আসছে অলরেডি, তাই না? যদিও অফিসিয়ালি এখন অ্যাড হয় নাই, বাট পর্যায় সারণী কিন্তু 119তম মৌল তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন কোনটি ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? ইলেকট্রন আসক্তি একই পর্যায়ে, মনে রাখবা একই পর্যায়ে, নর্মালি যেটা হয় একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাবে তত কি হয়, বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি তত বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে। আর একই গ্রুপে যদি বলা হয়, একই গ্রুপে মনে রাখবো কি আমরা উপর থেকে নিচে কিন্তু এটা হ্রাস পায়। তো এটা কিন্তু আয়নীকরণ শক্তির ক্ষেত্রে সেম, পারমাণবিক আকারের ক্ষেত্রে সেম। এখন ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে দেখো, শুধুমাত্র যে তোমার আমাদের গ্রুপ নাম্বার 17 এখানে কিন্তু ব্যতিক্রম দেখা যায়। তো এখানে কি হয়, ক্লোরিনটা ফ্লুরিনের চেয়ে বেশি হয়, যেটা উল্টা হওয়ার কথা ছিল। তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। সো আমরা বলতে পারতেছি তোমার হ্যালোজেনের ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি। ক্লিয়ার? তো এটা কিন্তু একদম ইজি এবং কমন কোয়েশ্চেন, বুঝছো? আবার আয়নীকরণ শক্তির ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম আছে, যেমন নাইট্রোজেনেরটা অক্সিজেনের চেয়ে বেশি হয়, আবার বেরিলিয়ামেরটা বোরনের চেয়ে বেশি হয়। কোন যৌগটি সবচেয়ে বেশি পোলার? এটা আসছে ডাইপোল মোমেন্ট থেকে। দেখো এটা জিএসটি 22-23 আসছে, আবার এগ্রিতে মানে সিবাসুতেও কিন্তু আসছিল 1500 মধ্যে। ওকে, ডাইপোল মোমেন্ট জিনিসটা মানে পোলার জিনিসটা কি? পোলার জিনিসটা হচ্ছে তোমার যখন একটা সমযোজী বন্ধন গঠন হয় তখন কেন্দ্রীয় মৌলের বাইরে যারা থাকে এরা একে অপরকে বিকৃত করার যে ক্ষমতা। যেমন এখানে দেখো তুমি কার্বনের চারপাশে কি আছে, হাইড্রোজেন আছে 4টা। এখন চিন্তা করো এখানে কি চারপাশে 4টা হাইড্রোজেন না? তো এই হাইড্রোজেন কি হাইড্রোজেনকে বিকৃত করতে পারবে? এরা তো সমান চার্জ নিয়ে আছে, তাই না? এরা সমান চার্জ না, তো এরা কিন্তু একে অপরকে বিকৃত করতে পারবে না। এই জন্য মনে রাখবা এদেরকে বলা হচ্ছে কি সিমেট্রিক। এদেরকে বলা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক মানে হচ্ছে কি ভাইয়া, এরা সমান। কার্বনের 4টা হাতে কি সেম সেম জিনিস যদি থাকে তখন এখানে পোলারিটি কত থাকে জানো? এখানে পোলারিটি থাকে হচ্ছে তোমার কত, তখন 0 থাকে। সিমেট্রিক হইলে যখন কার্বনের 4টা হাত সেম সেম থাকবে, যেমন এইটাও দেখো সিমেট্রিক, যেহেতু আমার কি কার্বনের 4টা হাত, তার মানে কি 4টাতেই ক্লোরিন আছে, তার মানে কি এটা আমার সিমেট্রিক হচ্ছে। সো আমার কি হবে এখানে এদের এদের কি হচ্ছে ভাইয়া, এর ক্ষেত্রে কি পোলারিটি 0, এর ক্ষেত্রে কিন্তু 0। এখন হচ্ছে এই দুইটার ক্ষেত্রে কি হবে, এই দুইটার ক্ষেত্রে কি হবে? দেখো তোমার ক্ষেত্রে যত ভেরিয়েশন থাকবে তত তোমার জন্য ভালো। যেহেতু এখানে ক্লোরিন কয়টা আছে 3টা, আর এখানে কয়টা আছে 2টা,
তার মানে দুইটা ক্লোরিন থাকা মানে কি এখানে ভেরিয়েশনটা বেশি। সো আমি বলতে, আর এখানে কিন্তু ক্লোরিন তিনটা মানে কি এখানে ভেরিয়েশনটা কম, তাই না? তার মানে এখানে কার্বনের 4টা হাতের মধ্যে 3টাই নিয়েছে ক্লোরিন, সো ভেরিয়েশনটা কম। আর এখানে 2টা নিচে মাত্র ক্লোরিন, সো এখানে ভেরিয়েশনটা বেশি। দ্যাটস আমরা বলতে পারতেছি কি এখানে এটা সি নাম্বারটা হচ্ছে তোমার কি এখানে অ্যান্সার। এটা কি তোমার পোলার ধর্ম বেশি, বা আমরা বলতে পারি এটা ডাইপোল মোমেন্টটা বেশি। সো আমাকে যদি আরেকটা কোশ্চেন করা হইতো যে ডাইপোল মোমেন্ট কোথায় কম, তাহলে মনে রাখবা এটাতে কম আর এটাতে কম, বুঝছো? আরেকটা জিনিস যদি করা হয় যে ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে তোমার কিভাবে নির্ণয় করবা, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। আবার বলতেছি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে নির্ণয় করতে হয় ডাইপোল মোমেন্টটা। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার কিন্তু ডাইপোল মোমেন্টটা বেশি হয়, এটা কিন্তু মাথায় রাখবা। আধুনিক আর ডাইপোল মোমেন্ট নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, এটা আমি অলরেডি দেখাইছি, এটা রিপিট হয়ে গেছে। কোনগুলো অপধাতু, হ্যাঁ, অপধাতু বা অর্ধধাতু যদি বলা হয় তাহলে ট্রিক্স হচ্ছে তোমার জি স্যার আসেন সাবধানে টুলে বসে। খেয়াল করো, জিতে হচ্ছে তোমার জার্মেনিয়াম, সারতে হচ্ছে সিলিকন, আসেনতে হচ্ছে তোমার কি আর্সেনিক, সাবধান মানে কি এসবি, এসবি মানে কি অ্যান্টিমনি, টুলে মানে কি টেলোরিয়াম, বসন মানে কি বোরন। তাহলে এই যে 6টা আছে, এই 6টা হচ্ছে তোমার কি অপধাতু বা অর্ধধাতু বা উপধাতু বলা হয়। তাহলে দেখো সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এর মধ্যে সিলিকনটা সবথেকে বেশি ব্যবহার করা হয়। সিলিকনটা সবচেয়ে বেশি ব্যবহৃত, যদি বলা হয় কি অপধাতুর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কে, সিলিকনকে ব্যবহার করা হয়। ক্লিয়ার সবাই? এটা কিন্তু 21-22 কোশ্চেন। পরের কোশ্চেন আসো আমাদের, যে এই অণুতে তোমার কোন ধরনের হাইব্রিডাইজেশন বা আমাদের কোন ধরনের সংকরণ দেখা যায়, জৈব যৌগ সংকরণ। এটা আমি মনে হয় রাবির জন্য একটা ভিডিও দিছিলাম গত পরশুদিন, সম্ভবত ওখানে আমি ক্লিয়ার করে দিছি যে তোমার কার্বনের সংকরণগুলো কিভাবে দেখবো। দেখো এখানে যে আমার দেওয়া আছে কি এখানে CH3OH মিথানল, তাই না? ওকে, এটাকে যদি আমি করি, আমি যদি এটাকে গঠনটা করি তাহলে দেখো আমার কি আসতেছে, কার্বনের 4টা হাত, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এখানে কি আছে আমার OH। আমি বলছিলাম যে কার্বনের 4টা হাত যখন তোমাকে দেখাবে, 4টা হাতে যদি তোমার ম্যাক্সিমাম কত বন্ড আছে, যদি তোমার ট্রিপল বন্ড থাকে 4টা হাতের কোথাও কোথাও যদি ট্রিপল বন্ড থাকে, তখন হচ্ছে কি আমি মনে করবো এটাতে sp আছে, বুঝছো? যদি ডাবল বন্ড কোথাও পাওয়া যায়, বুঝছো, ডাবল বন্ডের প্রায়োরিটিটা সেকেন্ডে, তাহলে যদি ডাবল বন্ড পাওয়া যায় তখন আমার কি হচ্ছে এখানে sp2। আর যদি সিঙ্গেল বন্ড, আর কোনো বন্ড নাই, তার মানে কি এখানে সবগুলা কার্বনের চারপাশে সবকে এখানে সিঙ্গেল বন্ড। সো আমি সিঙ্গেল বন্ড পাইলে মনে রাখবো কি আমার এখানে sp3 সংকরণ হচ্ছে, মনে থাকবে? তাহলে আমরা বলতে পারতেছি এখানে কি সংকরণ, sp3 সংকরণ আসতেছে। এখানে আমার কি সংকরণ, sp3। ওকে, আচ্ছা, এরপরে চলো আমাদের কোশ্চেনে, বোরন ক্লোরাইডের বন্ধন কোনটা করতে হবে। এখন এই বন্ধন কোনটা নির্ণয় করার জন্য, এটা 21-22 কোশ্চেন জিএসটি, আমাকে যেটা করতে হবে আমার এটা সংকরণটা নির্ণয় করতে হবে, তাই না? ভাইয়া দেখো বোরন ক্লোরাইডের ক্ষেত্রে বোরনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে কি আসতেছে 2, বোরনের পারমাণবিক সংখ্যা কত 5, তাহলে 2 3, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা 3টা। ক্লোরিনের ক্ষেত্রে দেখো আমাদের 2 8 7, সর্বশেষে 7টা। আমাদের কন্ডিশনটা কি আমরা এগুলোকে যোগ করব, তার মানে বোরন ক্লোরাইডে যদি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যোগ করি তাহলে বোরন 3, সর্বশেষ কক্ষপথে বোরন কয়টা, একটা, যোগ ক্লোরিন কয়টা, ক্লোরিনে কত 7, ক্লোরিন কয়টা আছে এখানে আমার 3টা আছে, দিলাম 3, আলটিমেটলি আসছে কত 24। আমাদের শর্ত কি, আমি আগের একটা কোশ্চেনে বলছিলাম, শর্ত হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যোগফলটা যদি 2 থেকে বড় হয়, 8-এর সমান বা ছোট হয়, তখন আমি এটাকে 2 দিয়ে ভাগ করব। 8-এর থেকে বড় হলে 56-এর সমান বা ছোট হলে তখন আমি এটাকে 8 দিয়ে ভাগ করব। সো আমার এটা সেকেন্ড কন্ডিশনে পড়ছে, আমি এটাকে কি করব, 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে আমার কত আসছে, 3 8 24, 3 মানে কি ভাইয়া sp2, sp2 মানে কি 3, p দুইটা s একটা, 3 হইছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি বলছিলাম যে যখন sp থাকবে তখন আমার কোনটা কত হবে 180 ডিগ্রি, যখন sp2 থাকবে তখন আমার কোনটা হবে কত 120 ডিগ্রি। এই হচ্ছে 120 ডিগ্রি। ভাইয়া তোমাদের যা পড়াবে মনোযোগ দিয়ে যদি মনে রাখতে পারো, কোনো আটকে নেই, জিএসটি একদম টপ করে চান্স পেয়ে আসবো। এইভাবে গুছায়া প্রত্যেকটা টাইম গুছায়া পড়ায়, বুঝছো? যে স্টুডেন্টটা মনে রাখতে পারে তারই এক্সাম ভালো হয়। কৃষিতেও ভালো করছে, কৃষিতে কোশ্চেনটা অনেক বিদঘুটে হয়েছিল, এক্সট্রা সিলেবাস থেকে কোশ্চেন করছে। আমার স্টুডেন্টটা যারা আমাকে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছে, তোমরা যদি আমার লাস্ট কিছু দিনের আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন দেখো বা স্টুডেন্টদের রিভিউগুলো দেখো মাঝে মাঝে, ওরা কিন্তু স্যাটিসফাই, আমরা এইভাবেই পড়াই। সো যারা গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, নিঃসন্দেহে আমাদের জিএসটি 15 বছর নিতে পারো ইনশাল্লাহ। তুমি সামনের গুচ্ছটাতে একটা ভালো পজিশন করে চান্স পাবে, এটা বিশ্বাস রেখো ভাইয়াদের প্রতি। ডেডিকেশন কি বলবো দেখো,
আমি আজকে সন্ধ্যার পর থেকে লাইভ নিচ্ছিলাম, হ্যাঁ, সন্ধ্যার পর থেকে লাইভ নিচ্ছি। সন্ধ্যার পরে আমাদের জিএসটি কোর্স লঞ্চ করলাম। আবার রাতের 11টায় হচ্ছে আমাদের আরিওর গাইডলাইন নিয়ে আসলাম, 1.5 ঘন্টা লাইভ নিলাম। এরপর ম্যারাথন গুছাইলাম আমাদের, কালকে থেকে হচ্ছে আমার আরিওর ম্যারাথন শুরু, ওইটা গুছাইলাম। গুছাই হচ্ছে রেকর্ড করতে শুরু করলাম। এখন বাজে হচ্ছে 4টা 15। 4টা 15 বলতে তোমার, আমি একটু ঘড়িতে দেখাই। আচ্ছা, ঘড়িতে আমার ক্যামেরাটা, আমার ক্যামেরা ফোনের ঘড়িটা বড় আসতেছে না। 4টা 15 ভোরবেলা। রেকর্ড করতে করতে আমার 6টা বাজবে মিনিমাম। 6টা পর্যন্ত রেকর্ড করবো, তারপর ঘুমাবো কিনা এটাও জানি না। আবার কাজ করতে হবে, খুলনার কোয়েশ্চেন গুলো ম্যানেজ করতে হবে, খুলনার জন্য এক্সাম, ফ্রি এক্সাম। সো এই যে ডেডিকেশন দিচ্ছি তোমাদের জন্য, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে নাও সবগুলা, কে বলে যে ভালো করতে পারবে না। অসমিয়ন থেকে যেই লেভেলের ডেডিকেশন, যেই লেভেলের সার্ভিস তোমাদের দেওয়া হচ্ছে, একটু যদি নিতে পারো ভাইয়া, একটু নিতে পারো ভালো করে, ইনশাল্লাহ ভালো কিছু করে আসতে পারবা। সিমিলারলি জিএসটি কোর্সটা নাও, ওখান থেকেও বেস্ট ডেডিকেটেড কিছু পাবো ইনশাল্লাহ, বুঝছো? ওকে, আমরা পরের কোয়েশ্চেনে যাই। বরফের মধ্যে কি কি বন্ধন থাকে? বরফে কি থাকে বলতো? H2ON। বরফের সংকর মানে এটা কি? H2ON, তাই না? এটা হচ্ছে বরফের সংকেতটা। তো বরফে দেখো আমরা কি জানি, মনে রাখবা, যখন বন্ধনের ক্ষেত্রে মনে রাখবা, যখন কোনো একটা জায়গায়, কোনো একটা যৌগের মধ্যে 2টা মৌল মিলে যৌগ গঠন করবে, তখন হয় সেটা ধাতু, হয় সেটা তোমার, সেখানে কি এক প্রকার বন্ধন। তার মানে যদি একটা যৌগের মধ্যে 2 প্রকার মৌল থাকে তখন এক প্রকার বন্ধন। যেমন এখানে কয় প্রকার মৌল? হাইড্রোজেন এক প্রকার, অক্সিজেন এক প্রকার, টোটাল 2 প্রকার মৌল, তার মানে কি এক প্রকার বন্ধন। এখন এটা কি সমযোজী না আয়নিক? যদি ধাতু এবং অধাতু মিলে হয় আয়নিক, যদি তোমার অধাতু অধাতু হয় তখন কি সমযোজী। তার মানে আমি বলতে পারতেছি এখানে একটা সমযোজী বন্ধন আছে, আমার এখানে একটা সমযোজী বন্ধন আছে। ওকে, তাহলে আমার এখানে সমযোজী আছে, সমযোজী কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, তাহলে আরেকটা বন্ধন এখানে আছে, সেটা হচ্ছে মনে রাখবা, যদি তোমার হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেনের একটা বন্ধন ঘটে, তখন সেটা হচ্ছে তোমার গিয়ে, মনে রাখবা, সেটা হচ্ছে কি এখানে হাইড্রোজেন বন্ধন। যেহেতু এখানে কি হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা কানেকশন ঘটছে না পানিতে, তার বা বরফের মধ্যে, তখন আমি বলতে পারি কি এটা হাইড্রোজেন বন্ধনে বটে। তো আমি বলতে পারি এখান থেকে এটা হচ্ছে তোমার গিয়ে একটা হাইড্রোজেন বন্ধন, এবং কি এটা হচ্ছে তোমার গিয়ে একই সাথে একটা তোমার সমযোজী বন্ধন। আরেকটা আমি বন্ধন সংখ্যা থেকে বলি, যদি 2-এর অধিক থাকে, যদি 2-এর অধিক মৌল মিলে বন্ধন যৌগ গঠন করে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে কি 2-এর অধিক মৌল না, তখন আমার এখানে কয় প্রকার বন্ধন ধরো? 3 প্রকার। কি কি? সমযোজী, সন্নিবেশ এবং কি আয়নিক বন্ধন। আয়নিকের ইংরেজি আয়নিক, সমযোজীর ইংরেজি কোভ্যালেন্ট, এবং সন্নিবেশ কিন্তু কোঅর্ডিনেট। যদি তোমার কোথাও চার্জ থাকে, যেমন যদি কোথাও চার্জ যুক্ত থাকে, যেমন চার্জ থাকলে কি 2 প্রকার বন্ধন। যদি তোমার কোথাও পানি যুক্ত থাকে, যেমন কপার সালফেট ইনটু পানি, 5 পানি ধরলাম, তো এই টাইপের যৌগগুলো কিন্তু যখন পানি যুক্ত থাকবে কোনো একটা জায়গায়, তখন হচ্ছে কি তোমার এখানে 4 প্রকার বন্ধন, 4টা বন্ধন, আয়নিক, সমযোজী, সন্নিবেশ এবং হাইড্রোজেন বন্ধন। আশা করি তোমরা এগুলো পারবা, বুঝছো? ওকে, কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? ইলেকট্রোনেগেটিভ আর তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সর্বাধিক তড়িৎ ঋণাত্মককে ফ্লোরিন। আমরা জানি গিয়ে তোমার তড়িৎ ঋণাত্মকতা মানগুলো যদি দেখি, হাইড্রোজেনের 2.1, লিথিয়াম, তারপর কি বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এটা গেল। এখন দেখো আমরা যদি এইগুলা ক্ষেত্রে নির্ণয় করি, লিথিয়ামের 1, যত ডানে যাবা 0.5 যোগ করবা, এখানে 1.5, এখানে 2, 2.5, 3, 3.5 এবং কি 4। তারপর ক্লোরিনের ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে কি 3.2, বুঝছো? তারপর ব্রোমিনের ক্ষেত্রে মনে রাখবো কি 2.7, বুঝছো? সরি 2.9। ওকে, তারপর সালফারের ক্ষেত্রে হচ্ছে কি 2.8 এরকম, বুঝছো? তাহলে দেখো মোটামুটি এগুলো হচ্ছে কি আমাদের মানে আসার মতো তড়িৎ ঋণাত্মকতার মান। এবং সর্বাধিক তড়িৎ ঋণাত্মক কিন্তু ফ্লোরিন, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের ইলেকট্রোমিনাসটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে কয়টা, 5 আর 4 9, এই যে এটা হচ্ছে কি ফ্লোরিনের ইলেকট্রোমিনাস। আরেকটা মনে রাখবো, যদি সর্বাধিক তড়িৎ ধনাত্মক চাই তখন কিন্তু আবার সিজিএম হয়, বুঝছো? তড়িৎ ধনাত্মকের ক্ষেত্রে কোনটি অবধর্মী অক্সাইড? জিএসটি 2021 আমি আগেই বলছিলাম, জান শোনা এলো লেডি বেরিয়ে গেল। এখানে কি থাকে তোমার? এটা হচ্ছে তোমার কি একটা অবধর্মী অক্সাইড। এটা কি একটা অবধর্মী অক্সাইড। এটা কি একটা নিরপেক্ষ অক্সাইড। পানি কি নিরপেক্ষ অক্সাইড, কারণ ডানে একটা অক্সিজেন, বামে অধাতু, তাহলে কি নিরপেক্ষ অক্সাইড। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা কি হবে? এটাও কিন্তু তোমার একটা কি হবে? ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড মানে কি বলো তো দেখি? ধাতুর অক্সাইড কি এখানে অম্লীয় অক্সাইড, সরি ধাতুর অক্সাইড মানে কি এটা ক্ষারীয় অক্সাইড হবে, আর এটা কি হবে? অম্লীয় অক্সাইড হবে। ওকে, তাহলে আমাদের আনসার কি? এটা এ নাম্বারটা আনসার। পরে আসো, এখানে কার্বন পরমাণু sp2 সংকরিত এবং অসংকরিত অরবিটালের মধ্যে কোন কত, মানে সংকরিত এবং অসংকরিতদের মধ্যে কোন কত। দেখো আমরা এখানে সংকরিত বলতে কাদেরকে পাচ্ছি? এখানে উপরে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন।
তাহলে আমার এখানে সংকরণটা কোথায় পাচ্ছে, এখানে sp2 এখানে। তাহলে এটা যদি সংকরিত থাকে আর এটা যদি অসংকরিত থাকে, তাহলে সংকরিত এবং অসংকরিত অরবিটালগুলোর মধ্যে দেখো কোণ কত আসতেছে ভাইয়া, দেখো তো এগুলোর মধ্যে কোণ কত আসে, 90 ডিগ্রি। মনে রাখবা কি 90 ডিগ্রি, দেখছো এটা অসংকরিত এটা সংকরিত, তার মানে মাঝে কোণ কত, 90 ডিগ্রি আসছে। কত, জিএসটি 20-21 কোশ্চেন কি আসছে, 90 ডিগ্রি আসছে। ওকে, আমার মনে হয় এখানে কোশ্চেন আর একটা আছে, আরো দুইটা আছে, আরো অনেকগুলো আছে। আচ্ছা, এখানে বলছে কি কোনটি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে না, অর্থাৎ কোনটা আন্তঃআণবিক, এটা একদম মুখস্থ রাখবা, 4-নাইট্রোফেনল। কারণ এখানে যেটা ঘটে, আমরা যদি এখানে বেনজিনটা দেখি, বেনজিন, ঠিক আছে, তো বেনজিনের সাথে মনে রাখবা, বেনজিনের সাথে হচ্ছে তোমার এখানে একটা যুক্ত হবে কি, প্রথমত নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর এটার সাথে আবার তোমার OH যুক্ত হচ্ছে, বুঝছো? তার মানে এদের মধ্যে কি অণুর বাইরে যে বন্ধনটা গঠন হয়, এই জন্য এটাকে আন্তঃআণবিক বলা হচ্ছে। 4-নাইট্রোফেনল, এটা একদম মুখস্থ রাখবা, এটা একদম মুখস্থ রাখবা। এরপর আসো, ও সরি, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের গুণগত রসায়নে করায় ফেলছি, এটা এখন আর লাগবে না। কোনটি উভধর্মী অক্সাইড দেখায় ফেলছি। সোডিয়ামকে বাতাসে পোড়ালে কি তৈরি হবে, সোডিয়ামকে বাতাসে পোড়ালে কি তৈরি হবে, দেখো সোডিয়াম বাতাসে যখন পোড়াবা তখন কি থাকবে, তোমার অক্সিজেন থাকবে, তার মানে উৎপন্ন হবে তোমার কি Na2O, Na2O উৎপন্ন হবে, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে এটা করি, এখানে 2, ওকে, আচ্ছা এখানে 2 হইলে এখানে 2, এখানে দিলাম 2, এখানে হবে কত, এখানে 2, এখানে 2টা, এখানে 2টা, তাই না? 4টা, এই যে 4টা, বুঝছো? তাহলে আমার কি উৎপন্ন হচ্ছে, Na2O, সোডিয়াম অক্সাইড, Na2O, একদম নরমাল বিক্রিয়া না, এটা ইসলাম ইউনিভার্সিটি ডিউরিটা আসছিল, জিএসটি 20-21 আসছিল। একদম সিম্পল কোশ্চেন না, এটা একদম সিম্পল কোশ্চেন, এটা দেখা মাত্রই তোমরা অ্যান্সার করতে পারবা কিন্তু, তাই না ভাইয়ারা? ওকে, তারপর চলো, আচ্ছা এটা আমরা দেখে ফেলছি। ওকে, তো মোটামুটি এই ছিল হচ্ছে কি আমাদের লুকিং ফর জিএসটি সিরিজের মৌলে পরস্পরিত ধর্ম। তোমরা একটু জানাবা যে এই যে লুকিং ফর জিএসটি সিরিজটা আমি দিচ্ছি, এটা তোমাদের কাছে কেমন লাগতেছে, কেমন লাগতেছে এটা সবাই কমেন্ট করে জানাবা। এবং আমি আশা করি তোমাদের কৃষির জন্য যেভাবে ডেডিকেশন নিয়ে আমরা কাজ করছি লুকিং ফর ভাবে, লুকিং ফর জিএসটিটাও এইভাবে ইনশাল্লাহ আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবো সবগুলো সাবজেক্ট। আর যারা এখন থেকেই শুরু করতে চাচ্ছ, নির্দ্বিধায় ভাইয়া গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হয়ে নাও। এই যে দেখো মানুষগুলাকে দেখতেছো, তোমার ভাইয়াদেরকে দেখতে পারতেছো, সবাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড, সাথে অনেক ডেডিকেশন নিয়ে পড়ায়, তোমরা অসমিয়ামে ওদেরকে চিনো। আচ্ছা, তারপর তোমাদের এখানে যে মারুফ ভাই আছে, সেই কিন্তু এখানে পূর্ণাঙ্গ মেন্টরশিপটা তোমাকে দিবে। এই যে এত জায়গায় তোমার চান্স হচ্ছে না, এখন যে তোমার একটা মানসিক সিচুয়েশন, এই সিচুয়েশনটা যাতে তোমরা কাটাই উঠতে পারো এবং ভালো একটা প্রস্তুতি নিতে পারো, এই জন্য কিন্তু আমাদের মেন্টর হিসেবে এই কোর্সে তোমাদের মারুফ ভাইয়াকে রাখা, যে গতবার গুচ্ছতে কিন্তু ফার্স্ট হয়েছিল এবং সে কিন্তু সেকেন্ড টাইমার ছিল, সেকেন্ড টাইমের থেকেও কিন্তু গুচ্ছতে ফার্স্ট হয়েছে। সো তোমরা তার গাইডলাইনটা পাবা এই কোর্সটাতে। এছাড়াও এখানে আর্কাইভ ক্লাসের মাধ্যমে তুমি আমাদের চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস পাবা, যেই চ্যাপ্টারের সমস্যা, যেই টপিকের সমস্যা সেটা তুমি ক্লিয়ার করে নিতে পারবা। আর লাইভ ক্লাস হচ্ছে কি জিএসটি অ্যানালাইসিস ক্লাস থাকবে, 21টা লাইভ ক্লাস, 5টা ম্যারাথন ক্লাস। ম্যাটেরিয়ালস হিসেবে জিএসটি লাস্ট ফাইট পাবা, পিডিএফ কপি, আর পরীক্ষা থাকবে টোটাল 35টা। তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের কোর্স লাস্ট মোমেন্টে তোমার যা প্রয়োজন তাই এখানে পাবা জিএসটি এর জন্য। এবং খুবই অ্যানালিটিক্যাল ওয়েতে তোমাকে প্রিপারেশনটা নেওয়া হবে। মাত্র 599 টাকা ভাইয়া এই কোর্সটা তুমি নিতে পারছো, মাত্র 599। তবে 18 এপ্রিল পর্যন্ত এই ফিটা থাকবে, কিন্তু 18 এপ্রিলের পরে যদি কেউ ভর্তি হতে চাও 1199 টাকা। আর যদি শুধুমাত্র এক্সামগুলো নিতে চাও, শুধুমাত্র এক্সাম, যে এখানে 35টা এক্সাম আছে, শুধু এক্সামগুলো নিতে চাইলে এটার ফি মাত্র 299 টাকা 18 এপ্রিল পর্যন্ত। আবার 18 এপ্রিলের পরে কিন্তু 500 টাকা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্রিপারেশন নাও, মনোবলটা শক্ত রাখো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।